সাদাসিধে মানুষের চোখ, এই দূরবীন দূরবীন। হুগলির সরস্বতী নদীর তীরে সরস্বতী পাড়ায় যিনি থাকেন, তার হাতেও মা স্বয়ং সরস্বতীর বাস। যিনি সারিন্দা হাতে তুলে নিলে চারপাশটা চুপ হয়ে যায়, শান্ত হয়ে থাকে, মনে হয় চুপ করে তার বাজনা শুনি। একজন সহজ সরল এবং প্রকৃত শিল্পী, আমাদের সকলের আদরের নিরঞ্জন দা। নিরঞ্জন দা, তোমায় আমরা আমি দেখেছি দোহারের সূত্র ধরে, আমাদের বাংলা জনপ্রিয় গানের দল দোহারের সূত্র ধরে, কিন্তু তার আগের গল্প, দোহারে আসার আগের গল্প, এবং একেবারে যদি ছেলেবেলায় ফিরে যাই, যেখান থেকে এই যন্ত্রের সাথে তোমার পরিচয় শুরু, সেখান থেকে যদি আমরা শুরু করি, একটু যদি তুমি বলো। যন্ত্রের সাথে পরিচয় হচ্ছে আমার খুব অল্প বয়সে, ছোট, এই 12 কি 13-14 বছর এরকম হবে। তো তখন আমার কাকা বাজাতেন, আর সেটা দেখে দেখে আমার এটার দিকে ন্যাক চলে যায়। আমি মনে মনে ভাবছি যে আমাকে এটা শিখতে হবে, এটা দিয়ে আমি গান বাজনা করবো, গান করব। তো এইটা শিখতে গিয়ে অনেকদিন আমার বাবার হাতে, বাবা হয়তো একটা কাজের কথা বললো, বাবা এটা নিয়ে আয়, আমি গেলাম না, আমি এর মধ্যে দিবানা হয়ে গেলাম, হয়তো ধাওয়া খেতে হয়েছে, এরকমও হয়েছে। যাই হোক, সে ওইসব দিকে খেয়াল না করে আমি আমার মতো করে এটা ওই সুরের সাথে একটু গান বাজার বাড়িতে চর্চা ছিল সামান্য, এই বৈঠকি গান যাকে বলে, বা ভক্তিগীতি টাইপের, ঠাকুরের গান টান এসব আমার বাবা, কাকা, আমার বড়দা, মোটামুটি সবাই একটা গান গাইতে পারতেন। ছোটর ভিতরে আমরা দুই ভাই, তার ভিতরে আমি এখনো আছি, আর আমার ছোট ভাই যে সে নেই, গত হয়ে গেছে। তো আমার সেই যে ধরেছি আর একে ছাড়িনি, সেই থেকে আমার এ পর্যন্ত আসা। এবং বাংলাদেশ তখন পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান। হ্যাঁ, পূর্ব পাকিস্তান ছিল, কারণ 1958 সালে আমার জন্ম ওখানে, পূর্ব পাকিস্তান। কোন জেলা? বরিশাল জেলা। বরিশাল জেলায় ওই মহেশপুর গ্রাম, বাখরগঞ্জ থানা, সেখানে আমার জন্মাবার পরে গান বাজনা নিয়েই এদিক সেদিক ঘোরাঘুরি করতাম। তো যারা ফেরি করে ওষুধ বড়ি বিক্রি করতো তাদের সাথেও আমি মায়না সিস্টেমে কাজ করেছি, বা নিজেও গান বাজনা করেছি। নিজে গান বাজনা করলে আমাকে কারো কাছ থেকে চাইতে হতো না, এইটা ছিল বোধহয় উপরওয়ালার দান, প্রকৃতির দান। আমি যদি কোথাও গিয়ে দাঁড়াতাম সারিন্দা নিয়ে, তখন কাউকে দাদা দেন, দিদি দেন, এটা বলতে হতো না। তারা আমাকে সসম্মানে বসিয়ে, তারা সব কালেকশন করে আমাকে পয়সা দিয়ে দিত। এইভাবে আমার জীবন আর কি। তারপরে ওপার থেকে এপারে আসার পরে 70 সালে এপারে আসি, ওই যুদ্ধ শুরু হওয়ার, দেশভাগের সময় এসছো? হ্যাঁ, না, দেশভাগের সময় না, ওই যে যখন পূর্ব পাকিস্তান থেকে জয় বাংলা হয় আর কি, বাংলাদেশ হয়, জয় বাংলার একটা আন্দোলন হয়েছিল না, বিশাল আকারে, ছাত্রদের মেরে ফেললো, প্রচুর ছাত্রদের ঢাকাতে মেরে ফেললো। তারপরে আমরা ওখান থেকে এদেশে চলে এলাম 70 সালে। চলে আসার পরে এখানে এসে কি করব, কোনো কিছুই করতে পারছি না। তারপরে আগরপাড়াতে উঠলাম, আগরপাড়া, সোদপুর আগরপাড়া।
তো আগরপাড়াতে 10 বছর ছিলাম ওখানে। আগরপাড়াতে উঠে একদিন একজন বলল, তুমি তো গান জানো। আমি বললাম, হ্যাঁ গান তো জানি, লোকসঙ্গীতে কি এখানে শুনবে সব হিন্দিভাষী, সবাই হিন্দি গান টান শোনে, আধুনিক গান শোনে। তখন মান্না দে, হেমন্ত বাবু, তারপরে সন্ধ্যা মুখার্জি, শ্যামল মিত্র, তারপরে মানব বাবু, আরো সতীনাথ মুখোপাধ্যায়, এনাদের খুব রমরমা। মানে আমরা তখন দেখতাম সবাই পুজো এলেই কখন এদের গান বেরোবে, এই ব্যাপার। তখন বলছে, তুমি প্ল্যাটফর্মে যাও, সারিন্দাটা নিয়ে গিয়ে বাজাও, তোমার কারো কাছে চাওয়ার দরকার নেই। এক ভদ্রলোক আমাকে বললেন যে, এমনি কিভাবে তোমরা এতগুলো লোক, এখন আমার দিদি, আমার বাবা, আমরা 2 ভাই, আমার দিদির একটা মেয়ে, 5 জনা, মানে 5টাকে কি করে চলবে, আবার ঘর ভাড়া দিতে হবে। তো আমি ওনার কথা মতো শুনে আগরপাড়া স্টেশনে প্রথম বসি। তখন সেই সস্তার দিনে 70 সালে প্রচুর পরিমাণ, মানে এখনকার তুলনায় তখনকার 10 টাকা, এখনকার 100 টাকা, তাও বোধহয় বেশি হবে। মানে ওই সময়, মানে তখন 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা এরকম চলছিল। তো আমাকে সারাদিনে আমি 170 টাকা কাজ করলাম ওই সময়। ওর পর থেকে একটা লাইন পেয়ে গেলাম যে ঠিক আছে এইটা। তারপর আমার ওই চলতে হঠাৎ এই হাওড়া লাইনে উত্তরপাড়াতে একদিন এইভাবে প্ল্যাটফর্মে বসে গান করতে করতে এই বিমল যে, যিনি আমাকে কলকাতায় চিনিয়েছে, সারেন্দাকে পরিচিতি করিয়েছে বিমল দে কলকাতাতে। তো ওনার সঙ্গে দেখা, বলছে, দেখো তুমি এই যন্ত্রটা বাজাতে পারো? আমাকে, হ্যাঁ, হয়তো আমি উত্তরবঙ্গে দেখেছি 3 তারের, কিন্তু তোমার সারেন্দাটা 4 তারের, এটা কি? আমি কই, এটা আমাকে একজন সাজেশন দিয়ে করে দিয়েছেন। বলে, বাহ, তা তুমি আমার সাথে বাজাবে? আমি লোকসঙ্গীত করি। আমরা, হ্যাঁ বাজাবো। তোমাকে কত দিতে হবে? আপনি যা দেবেন। হ্যাঁ, তখনই আমাকে পার প্রোগ্রামে, তখন পয়সা খুব কম ছিল, তো পার প্রোগ্রামে 60 টাকা, 70 টাকা, 100 টাকার বেশি দিত না তখনকার দিনে। আর তখন ওটাই আমার রমরমা হয়ে যেত। তারপরে আস্তে আস্তে করে কালিদাস গুপ্ত ওনার ওখানে নিয়ে গেল বিমলদাও, ওনার ওখানে শিখে। এরকম অনেক ছাত্রছাত্রী ওনার আছে, তারা সবাই একদিন করে আমাকে ডাকে। একদিন যাই, ওখানে আমি সারিন্দা বাজাই, আর ওনারা যে পারে দোতারা বাজিয়ে গায়, যে পারে খালি গলায় গায়। আর কালিদা দোতারা বাজিয়ে বলে, নিরঞ্জন তুই আসিস যখন, তখন তুই এদেরকে একটু গার্ড কর, তো সারাদিনে যা পারিশ্রমিক হয় এরা সব মিলেমিশে তোকে দিয়ে দেবে। আমি ওইভাবে চলে যেতাম, আর ওরা পয়সা করে দিত সবাই। ওনারা সবাই, ওরা বললে ভুল হবে, ওনাদেরকে বলতে হবে, ওনারা সবাই আমাকে এইভাবে বাঁচিয়ে রাখতো। আর তার পরবর্তী হচ্ছে, এবং ওর সাথে সাথে আমি ট্রেনে যাতায়াতের মাধ্যমে প্রচুর ডেলি প্যাসেঞ্জারের সাথে পরিচিতি হয়ে গেলাম। শুধু ডেলি প্যাসেঞ্জার বললে ভুল হবে, প্রচুর টিটিআইরা আমাকে হেল্প করেছে, পুলিশ, যে আরপিএফ, জিআরপি, এরা আমাকে প্রচুর হেল্প। কিরকম হেল্প করেছে? এরা হেল্প করেছে, আমার কোথাও ধরা কেউ ধরে আমাকে যদি টিকিট ছাড়া ধরতো, কেউ রাখতে পারতাম না। ও গিয়ে, ভাই একে ধরেছিস কেন? এ গান বাজনা করে পেট চালায়, এই যন্ত্রটা বাজিয়ে খায়, একে ধরেছ, যার কাছ থেকে তোরা পাবি তাকে ধরছ না, তাকে ছেড়ে দিচ্ছ। এরকম করে সবাই আমাকে ছাড়িয়ে নিয়ে চলে এসছে। মানে ভালোবাসা, কি প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি। তারপরে তো দোহারে ঢুকলাম। দোহারে তো প্রসাদের সাথে, ওই যে বললাম, একদিন শিবাজি ব্যানার্জি বোধহয় বন্দ্যোপাধ্যায়, যতটা সম্ভব, অতটা মনে নেই। হ্যাঁ, ওনার মানে
প্রচুর, মানে প্রথম থেকে উনি অবধি যত পুরুষ সব লেখা আছে একটা ইয়ের ভিতরে। ওই কি বলে, ওই যে স্কুলে থাকে কি বলে ওটাকে, বোর্ড, ওই একটা বোর্ডের ভিতরে সব লেখা আছে ওনার ইয়েতে। ওই বাড়িতে ওই কালীদের একজন ছাত্র উত্তম দাস, ও এখন দুর্গাপুরে আছে, ও আমাকে নিয়ে গেল ওইখানে, ওর সাথে বাজালাম। ওখানে কালিকা প্রসাদের সাথে দেখা হয়। তখন কালিকা প্রসাদ বলেছিল যে নিরঞ্জনদা, আমরা কিছু লোকসঙ্গীত, আমরাও লোকসঙ্গীত গাই, তবে আমরা কিছু লোকসঙ্গীত করব যদি তুমি এই যন্ত্র নিয়ে আমাদের সাথে থাকো। আমি বললাম হ্যাঁ থাকবো। তুমি থাকো কোথায়? আমি আদি সপ্তগ্রামে থাকি। তখন তুমি চলে এসছো? হ্যাঁ, এখানে 80 সালে চলে এসছি, 97-98 সালের কথা এরকম হবে। তারপরে এটা আস্তে 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 দোহারে ঢুকে গেলাম। ব্যাস, দোহারে ঢুকেও আমি কিছুদিন ট্রেনের কাজ করেছি। কত বছর তাও? 2009 অবধি। তারপরে আর করিনি। তারপরে প্রসাদ নিজেই বললো, নিরঞ্জন এখন তো তোমার একটা আমাদের কাছ থেকে, দোহারের কাছ থেকে একটা পারিশ্রমিক পাচ্ছ, তো তোমার সংসার চালানোর জন্য যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি, যদি হয়ে থাকে তুমি ট্রেনটা বন্ধ করে দাও, কারণ তোমারও তো ভবিষ্যতে একটু ইয়ে দরকার। আমি কথা মতো চেষ্টা করলাম, দেখলাম না, হয়ে গেছে। আচ্ছা, তোমার সাথে কথা বলতে, মানে তোমার কথা অনুযায়ী শুনতে শুনতেই জানতে পারলাম যে এই যন্ত্রটা দক্ষিণবঙ্গে তুমি, মানে আমাদের দক্ষিণবঙ্গে তুমি একমাত্র বাজাও। উত্তরবঙ্গীয় যন্ত্র সারিন্দা, এবং 3 তার বা 4 তারের প্রসঙ্গটাও এলো, সেটা আগে তুমি যদি একটু বলো আমাদের। 3 তারের ম্যাক্সিমাম যারা ভাওয়াইয়া গান গায়, ভাওয়াইয়া শিল্পী যারা, তেনাদের সারিন্দাগুলো দেখবে 3 তারের। আমার এখানে মাসা পারে বাঁধা আছে, রেটা তাদের থাকে না, মাসা পা বাঁধা থাকে, বা কেউ এখান থেকে মা বাঁধে, এখানে সা বাঁধে, এখানে পা বাঁধে। এটা কোনো কি আলাদা কারণ আছে? এটা কারণ কিছু না, এটা সুরের ব্যাপার। 3 তার বা 4 তার হলে আওয়াজটা ভালো হবে। 4 তারের ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝলাম 4 তারে বাজিয়ে, 4 তারের ব্যাপারটা হচ্ছে আমার এটা ডিতে বাঁধা আছে, তো আমি এটা ইতে বাজাতে পারবো এবং জিতে বাজাতে পারবো। তার মানে 3টে স্কেল ডিতে বাজাতে পারবো, 3টে স্কেল মেনটেন হয়ে যাচ্ছে। সেটা 3 তারে পাওয়া যায় না, ওটা একটা স্কেল পাবে। এবার ওটাকে বেঁধে বেঁধে বাজাতে হবে, হয়তো না 2টো তার দিয়ে বাজাতে হবে। যে খুব ভালো বাজাতে পারে সে 2টো তার দিয়ে বাজিয়ে দেবে, এরকম আর কি। আর ওই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের এই যন্ত্রটার ইতিহাসটা নিয়ে যদি তুমি একটু বলো। ইতিহাস দক্ষিণবঙ্গে যেটা 4 তারের ব্যাপারটা হচ্ছে, যেমন ধরো ভাওয়াইয়া গানে কি হয়, এই যে এই 3টে তারই লাগে, আর তার বেশি হয় না। এটা হলো দরিয়া ভাওয়াইয়া, মানে টানা, যেটা 3 তার। এটা 3 তারই লাগে, 3 তারের বেশি লাগে না। চটকা গান, মানে ভাওয়াইয়ার ভিতরে চটকা, ভাওয়াইয়া চটকা, ভাওয়াইয়া দরিয়া, ভাওয়াইয়া টুক্কা, ভাওয়াইয়া আরো কত রকম আছে। এগুলিতে 3 তারের বেশি লাগে। আর যেমন আমাদের ধরো, আমাদের ভাটিয়ালি গাইতে গেলে 3 তারে হয় না। গিয়ে শোনাও না, তুমি এত সুন্দর গান করো। গাইতে গেলে তো মুশকিলই আমার। একটুখানি গাও। মানে জানাশোনা গান গাইতেছি। হ্যাঁ, বহুদিন
পীড়িত গো বন্ধু একই দিনে ভেঙ্গো না, একই দিনে ভেঙ্গো না গো, একই দিনে ভেঙ্গো না, বহুদিনের পীড়িত গো বন্ধু একই দিনে ভেঙ্গো না। এইটা একটু ছোট সুরের গান। আর এই যেমন আমরা যদি এই গান গাই তখন সার বেশি পর্দা লাগবে, যেমন নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও চলিনা, নাইয়ারে সায় কান দিলাম, বাটির দেশে যাও যদি তুমি জল থলির হাটে, সেথায় আমার ভাইজান থাকে, আমার খবর কইও তারে, সেথা আমার ভাইজান থাকে, আমার খবর কইও তারে, মইলাম দুঃখে জইলা কোন দূরে যাও চলিয়া, নাইয়ারে নায়ের বাদাম তুইলা কোন দূরে যাও চলিয়া। এই হচ্ছে ভাটিয়ালি। তোমার গান শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় মধ্যে ঘুরছিল, ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে আমাদের শিল্পীরা, আমি যেমন গান গাই, তুমি গান গাও, এই যন্ত্রটা বাজাও, আমাদের শিল্পীদের সার্থকতা বা সফলতা বলতে কি বোঝো তুমি? সফল শিল্পী বলতে সে তো সবারই আছে, মানে চেষ্টা, মানুষের শিল্পী হোক শিল্প হোক, যদি তার চেষ্টা থাকে কম বেশি হবে, এবং যে খুব ভালো ভাবে সেই চেষ্টায় পাশ করে যায় আর কি। আমি তো সবটা মানে ভাঙিয়ে বলতে পারবো না, যার ন্যাক যেদিকে থাকে, যেমন আমি এই লোকসঙ্গীতের দিকে আমার ন্যাক বেশি, তোমার আধুনিক গানের দিকে ন্যাক বেশি। এবার আমাদের আরো প্রচুর লোক আছে, তাদের এক একজনের এক এক রকম ভাগ আছে, কারো ক্লাস উচ্চাঙ্গ সঙ্গীতের দিকে ন্যাক বেশি। এইবার কি হয় যার যেদিকে ন্যাক থাকে সে সেদিকে যদি মানে সাকসেসফুল হয়ে যায় তখন, বা তার ভাগ্য সাথ দেয়, তখন তার উন্নতি অসম্ভব কিছু না, সব একদম হবেই। ভাবতে হবে না তাকে, সে সেদিকে উন্নতির ধারা বয়ে সে নিয়ে যেতে পারে। তাকেই তুমি সফল বলবে, শিল্পী হিসেবে সফল? হ্যাঁ, আর কিছু লাগে না? সবই তো লাগে। কি যেমন তোমার মনে? সবই তো লাগে, যেমন একটা মানুষ সাজতে গেলে প্যান্ট পরতে হয়, গেঞ্জি পরতে হয়, জামা পরতে হয়, এরকম শিল্পীদেরও সব লাগে। যেমন সুরযন্ত্র লাগে, হ্যাঁ, তার সাথে পাট মিউজিক বাজাবার জন্য গিটার বা কিবোর্ড বা বাঁশি বা সেতার, এগুলিরও প্রয়োজন, অনুষঙ্গিক এগুলিও লাগে। এরা প্রত্যেকেই শিল্পী, তবে যার যার দিক থেকে শেষে বল, কেউ ছোট নয়। একমাত্র ছোট যদি বলতে যাও তাহলে আমি। কেন বলছো? আমি চিরদিন একটু ছোটই থাকতে চেষ্টা করি, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যে যা করে, আমিও চেষ্টা করি তাদের পথ অনুসরণ করার। তবে সব ক্ষেত্রে পেরে উঠি না, কখনো হয়তো কখনো
বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়লে তখন যা হয় আর কি, সে তখন হয়তো পেরে উঠলাম না, একটা ভালো সুযোগ হাত ছাড়া হয়ে গেল, এরকমই হয়। এটা প্রতিটা শিল্পীর ক্ষেত্রেই হয়। আর একটা কথা বলি, যে কোনো দিন আঘাত পায়নি যে কোনো ব্যাপারে, সে গান বাজনার আঘাত পেতে পারে, গান বাজনার ভিতরে আঘাত পেতে পারে, গান বাজনার ভিতরে আঘাতটা বেশি আসে, আমি এটা লক্ষ্য করে দেখেছি। কারণ কি, একজন শিল্পী সে আরেকজন শিল্পীকে ঠিক তার সমকক্ষ ভাবতে পারে না। কেন মনে হয় তোমার এটা? এটা আমি প্রত্যক্ষ দেখেছি, তাই মনে হয় না, এটা প্রত্যক্ষ দেখে এটা আমার মনে হলো। কোনো কোনো সময় দেখা গেছে সে হয়তো, ধরো আমার মতো একজন শিল্পী এখান থেকে কালিকা প্রসাদ আমাকে তো ধরে না নিয়ে গেলেও পারতো, বিমলদের ধরে না নিয়ে গেলেও পারতো, এদের মানবতাটাও আলাদা। আচ্ছা তুমি আজকে আমার কাছে এসছো, না এলে তো পারতে না, আমার চাইতে আরো ভালো ভালো শিল্পী রয়েছে, তাদের কাছে যেতে পারতো, আমার কাছে কেন এসেছো? এটা প্রাণের টান, এই টানটা যে কোনো শিল্পীর ভিতরে থাকা উচিত। এবং এটা আমি মনে করি, এই যতই আমার দোয়ার ভাইয়েরা আমার পিছনে লাগুক না কেন, হ্যাঁ, মানে কিছুদিন গেলে আমি আর থাকতে পারি না, তখন আমি ফোন করি বা গিয়ে দেখা করি, না যাই দেখে আসি। কারণ এক পরিবারের লোক তো, একটা পরিবারে মানে 26 বছর একটা মানুষ, আমার সঙ্গে আরো একটা মানুষ আছে, তারও বয়স 26 বছর, সে হচ্ছে রাজীব দাস, যাকে আমি সর্ব বিষয়ে পারদর্শী বলি। হ্যাঁ, যে কোনো সাবজেক্ট, মানে যা কিছু, গান বাজনা হোক, অফিসিয়ালি কাজ হোক, কাউকে মানিয়ে নেওয়া হোক, কাউকে বোঝানো হোক, কারোর সাথে কথা বলে বা সেই কথাটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে রাজীব দাস। এই কালিকা প্রসাদকে বোঝাতো, আজকে আমাদেরও বোঝাচ্ছে। আসলে দোহার তো একটা পরিবার, আর দোহারের শুরু হওয়াটা আসলে কোনো ভাবনা চিন্তা করে হয়নি। আমরা দুজনে, কালিকাদা এবং আমি পড়াশোনা করতে এসেছিলাম কলকাতায় আলাদাভাবে। 98 সালে আমাদের দুজনে পরিচয় হয়। আর মানে যাকে নিয়ে আর কি, যার মৃত্যু দোহারের জন্ম দেয় আর কি, তিনি হচ্ছেন অনন্ত ভট্টাচার্য, কালিকা প্রসাদের কাকা। তো তারই অনেক গানের সংগ্রহ ছিল, এবং সেই গানের সংগ্রহগুলো কাকার একটা স্বপ্ন ছিল যে এই যে এত লোকসঙ্গীতের ভান্ডার, প্রায় 5-6 হাজার গানের একটা সংগ্রহ ছিল না, এই ভান্ডার থেকে যদি কিছু গান, আমাদের কলকাতার গানের মক্কা বলতে তো আমরা কলকাতা বুঝি, তো সেইখানে যদি শোনানো যায় তাহলে এই গানগুলো সবাই ভালোবাসবেন বা সমাদর করবেন বলে ওনার স্বপ্ন দেখতেন উনি। তো সেইটা থেকে ওনার মৃত্যুর পর কালিকাদার সঙ্গে যখনই আমার পরিচয় হয়, কালিকাদা বলে যে আমরা সেই কাকার কিছু গান আমরা কলকাতায় আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শোনাবো আর কি। সেই জায়গা থেকেই, শোনানোর ইচ্ছে থেকে আমি বলি হ্যাঁ ঠিক আছে চলো, আমারও বন্ধুবান্ধবদের ডেকে নেবো আমরা। তখন আমরা, কালিকাদা পড়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিক মজুমদারের কাছে। তিনি একটা বললেন, তোরা এই গানগুলো শোনাচ্ছিস, অনুষ্ঠানে একটা নাম হওয়া উচিত। হ্যাঁ, তো নামটা বরং দোহার। বলে কেন দোহার? কারণ দোহার মানে হচ্ছে একটা কোরাস, তোরা সমবেতভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছিস সেই জন্য। তো এইটা করতে গিয়ে তো আমাদের, ধরো আমরা দুজনে, আমি গান গাই, কালিকাদা সেই মুহূর্তে তবলা বাজায়, মানে তবলাবাদক। তখনও সে গায়ক নয় আর কি, পূর্ণ গায়ক নয়। ইউনিভার্সিটিতে পড়তে পড়তে কোনো কোনো সময় আড্ডাতে হেমাঙ্গ বিশ্বাসের গান গাইছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো তখন আমি আর ও মিলে কিছু রিহার্সেল দিই আমাদের মেসে। আমি দমদমে একটা মেসে থাকতাম। সেই সময় আমাদের ধরো ঢোলের প্রয়োজন, একটা ঢাকের প্রয়োজন, বা একটা দোতারার প্রয়োজন, লোকসঙ্গীত গাইতে গেলে যা প্রয়োজন হয় আর কি। তো সেইটা করতে গিয়ে একটা সারিন্দা বাদকের সঙ্গে, একজন সারিন্দা বাদকের সঙ্গে কালিকাদার কিছুদিন আগেই পরিচয় হয়েছে। পুরবিদি বলে একজন ছিলেন আমাদের, তিনিও পরিচিত আমাদের, মানে তোমাদেরও পরিচিত, আমাদেরও পরিচিত তিনি। তো তার ওখানে নিরঞ্জনদা, কালিদাস গুপ্তের মানে আখড়া বলা যায় আর কি। হ্যাঁ,
হ্যাঁ, তো কালিদাস গুপ্তের আখড়াতে নিরঞ্জনদা মাঝে মাঝে যাতায়াত করতেন এবং সেখানে উনি বাজাতেন। তো সেখানে গিয়ে কালিকাদার সঙ্গে প্রথম নিরঞ্জনদার পরিচয় হয়। তো যখনই আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করি যে দোতারাবাদক তো পেয়ে গেছি, সুদর্শন বলে একজন, সেও আজকে এই পৃথিবীতে নেই। তো নিরঞ্জনদাও ঠিক সেই সময় নিরঞ্জনদাকে কালিকাদা ধরে নিয়ে এসেছিল। তো নিরঞ্জনদাকে যখন ভাবা হয় এবং নিয়ে আসা হয়, নিরঞ্জনদা তখন ফুল ফ্লেজেড ট্রেনে গান গেয়ে রোজগার করে। হ্যাঁ, ট্রেনে যেমন ওই প্যান্ডেলের পরের স্টেশন হচ্ছে আদিসপ্তগ্রাম, হচ্ছে নিরঞ্জনদার বাড়ি। তো সেখান থেকে হাওড়া পর্যন্ত সে ট্রেনে করে যেত এবং ওই বাজনা বাজাতো, সারিন্দা বাজিয়ে সে গান গাইতো। নিরঞ্জনদার অসাধারণ গলা, এবং আমরা দোহারের মানে বিভিন্ন সময় যে রেকর্ডিংগুলো আমরা করেছি তার মধ্যে কিন্তু নিরঞ্জনদার গাওয়া রেকর্ডও আছে, গান আছে। হ্যাঁ, সেটা প্রকাশিত, এবং এছাড়াও অনেকগুলো নিরঞ্জনদার গান আমরা রেকর্ড করেছি, যেগুলো আমরা পরবর্তীকালে প্রকাশ করবো আর কি। তো নিরঞ্জনদার গলায় অসাধারণ সুর ছিল তখন। হ্যাঁ, এবং মানে মূলত ছিল তার রোজগারের মূল মাধ্যমটা ছিল ট্রেনে বাজিয়ে রোজগার করা। হ্যাঁ, এবং তার পরবর্তীকালেও আমি বলছি যে এটা 99 সালে দোহার শুরু হয়েছে, তো 2008-9 সাল পর্যন্ত নিরঞ্জনদা ট্রেনে বাজিয়েছে। হয়তো 99 থেকে 2004-5 পর্যন্ত নিরঞ্জনদাকে ট্রেনে বাজাতে হয়েছে, কারণ দোহার থেকে যে টাকা পয়সা আমরা তখন নিরঞ্জনদাকে দিতে পারতাম, তাতে নিরঞ্জনদার সংসার চলতো না। আরে বেশ বড় একটা সংসার, তোমরা শুনেওছো নিশ্চয়ই। হ্যাঁ, তো সেটা চলতো না। তা আমাদেরও তখন আর আমরা নিজেদেরই মানে মফস্বল থেকে আসা ছেলেরা আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, পকেটে পয়সা নেই, আমাদের তো নিজেদেরই পয়সা নেই, আর আমাদের গান শুনে কেই বা পয়সা দেবে, তো আমাদেরও দেওয়ারও ক্ষমতা নেই। তো সেটা দিয়ে নিরঞ্জনদার চলতো না। নিরঞ্জনদাকে আমাদের এখান থেকেও কিছু পেতো, কিন্তু তারপরেও তাকে ট্রেনে গিয়ে তাকে বাজাতে হতো। তো 2005-6 সালের পরে আমাদেরও আস্তে আস্তে একটু জনপ্রিয়তা বাড়ে, আমরাও নিরঞ্জনদাকে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, এবং তারপরেও তখন হয়তো তাকে সংসার চালানোর জন্য আর ট্রেনে বাজাতে হতো না, কিন্তু এটা একটা আকর্ষণ। তুমি দেখবে আমরা যারা লাইভ অনুষ্ঠান করি, হ্যাঁ, দেখবে তোমার হয়তো লাইভ অনুষ্ঠান না করলেও তোমার স্টুডিও কাজ বা মন ভরছে অনেক কিছু, না। হ্যাঁ, অনেক কিছু করেও তোমার হয়তো চলে যায়, তোমার পকেটে তোমার মানে টান পড়ে না। কিন্তু ওই যে লাইভ অনুষ্ঠানের যে একটা আলাদা মজা আছে, যে ওই তুমি প্যান্ডেলের ওখানে গেলে তুমি 2 ঘন্টা আগে থেকে সাউন্ড ব্যালেন্স হলো, হ্যাঁ, ওখানে গিয়ে তুমি উঠলে একটা অন্যরকম যে একটা বিষয় আর কি। তো আমারও মনে হয় নিরঞ্জনদারও সেই আকর্ষণ ছিল, যে ওখানে এই একটা আত্মীয়তা তৈরি হয় ট্রেনের সমস্ত প্যাসেঞ্জারদের সঙ্গে। হ্যাঁ, তো 8-9 সাল থেকে 2011-12 পর্যন্ত নিরঞ্জনদা ট্রেনে যেত, কোথাও একটা বসে বাজাতো, হয়তো কেউ কিছু দিল, তাতেও হলো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সেই আকর্ষণে সে তাকে বারে বারে ট্রেনে যেতে হতো। 11 পর থেকে 11-12 পর থেকে, আর আমি যতটা জানি আর কি, নিরঞ্জনদা আর সেখানে আর মানে আস্তে আস্তে সেটা কমে আসে, এবং তারপরে আরো নিরঞ্জনদাকে সেন্টার করে আমাদের দলের অনেক আনন্দের সঞ্চার হয়, এটুকু বলতে পারি। নিরঞ্জনদা যদি কোনোদিন অনুষ্ঠান করতে না আসেন, তাহলে দল মানে সবাই একটা মনক্ষুণ্ণ অবস্থায় মন খারাপ করে বসে থাকে। হ্যাঁ, নিরঞ্জনদার পেছনে লাগা এটা হচ্ছে আমাদের দোহার দলের সবার একটা কি বলবো মানে দৈনন্দিন কাজ বলতে পারো। হ্যাঁ, যে নিরঞ্জনদার বাড়িতে একটা গরু আছে, সে তার নাম লক্ষ্মী। হ্যাঁ, তার নাম লক্ষ্মী, মানে সেই খবরও তুমি নিয়েছো। হ্যাঁ, তো সেই লক্ষ্মীর খোঁজ খবর, তারপরে নিরঞ্জনদার শালিকা আছেন কয়েকজন, হ্যাঁ, তাদের খোঁজ খবর নেওয়া, এবং বিভিন্নভাবে নিরঞ্জনদাকে বিভিন্ন ফোন থেকে ফোন করে, বিভিন্ন নামে ফোন করে বিব্রত করা। হ্যাঁ, তো এরকম মানে একের পর এক প্রতিনিয়ত সেটা চলতে থাকে। আর নিরঞ্জনদা প্রত্যেক দিনই বলেন, মানে যখন খুব ক্ষেপে যান আর কি, মানে সবাই মিলে যখন মানে লাগালাগিটা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তো বিচারক হিসেবে আমার কাছে নিরঞ্জনদা আসে, এবং প্রত্যেক দিনই বসে, আজকেই কিন্তু আমার শেষ অনুষ্ঠান, আজকের পরে আমি আর দোহারে আর আসবো না। তো এটা আমার জানা হয়ে গেছে, মানে এই এপিসোডটা মানে এই দোহারের 25 বছরে অনেকবার এসছে। আমি জানি সেটা রাগটা যখনই কমে যাবে তখন সে আবার আসবে। তো তখন আমি সবাইকে ধমক টমক দিয়ে বলি, এই নিরঞ্জনদার সঙ্গে কিন্তু কাজ ছাড়া আর কোনো কথা বলবে না। এবার সবাই তো তোমার খুব মানে মজার, এবং আমরা যাকে বলি কোট আনকোট খচ্চর টাইপের। হ্যাঁ, তো কেউ কি করবে, ওর আশেপাশে ঘুরবে, কিন্তু কেউ ওর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ, এটাও কিন্তু একটা মানে ট্যাকটিস আর কি। তখন নিজেই রেগে যায়। হ্যাঁ, রাগিয়ে দেওয়ার ট্যাকটিস। এবার সেটা হলো পরের দিন আসবে সে এসে, এই মির্গো, হ্যাঁ, এই নে তুই একটা বিড়ি খা, বা এরম বলে একটা ওর কাছাকাছি একটা বেরার চেষ্টা করবে। যার সঙ্গে গিয়ে কথা বলতে যাবে সেই তাকে অ্যাভয়েড করবে। একটা সময় পরে সে আর মানে একদম গলে জল হয়ে যাবে পুরো।
তো এটাই চিরকাল হয়ে এসছে যে নিরঞ্জন দা আমাদের মানে দলের একজন বয়োজ্যেষ্ঠ বটে, আমরা প্রত্যেকে নিরঞ্জন দাকে শ্রদ্ধা করি, কিন্তু নিরঞ্জন দা আবার আমাদের কি বলবো মানে টোটাল এন্টারটেনমেন্ট, আসলে দোহার একটা পরিবার, মানে সবাই আমরা সবার পেছনে লাগালাগি করি এবং দিনের শেষে আমরা একটা বিষয়ে আমরা এটা বিশ্বাস করি যে যেখানে সুস্থ পরিবেশ থাকে সেখানে ভালো সঙ্গীতের জন্ম হয়। রাজীব দাস এমনই একজন লোক যে তার মানে একটা দল পরিচালনা করা চারটেখানি ব্যাপার, এরকম একটা লোকেরই দরকার। এরকম একটা লোকের দরকার, এবং এরকম একটা লোক যদি থাকে আর সে শিল্পী হয় তাহলে সে আরো 10 জন শিল্পীকে বাঁচাতে পারে বা ক্ষমতা রাখে। কি ভালো কথা বললে। গানের পরিবার দোহার তোমার এতদিনের একটা পরিবার, তার সাথে সাথে আরেকটা পরিবার যদি সাথ না দিত তোমার জার্নিটা এতদিন ধরে হ্যাঁ, সে তো চলতো না। 100 বার। তো সেটা নিয়ে একটু বলো, তোমার সাংসারিক পরিবার নিয়ে। সাংসারিক পরিবার তারা তো সবাই আমি কিন্তু সংসারে এখনো কিছু করি না, এখন একটু ওই আমাদের গোমাতা আছে লক্ষ্মী, হ্যাঁ ওই লক্ষ্মী গোমাতা, আমি ওকে মা বলি, ওর একটু দেখভাল করি, ওটা ওই কিনেছিল, ওরই ব্যাপার, ওই করতো, ও পারছে না বলে আমি করি বাড়ি থাকলে। আর আমি যখন বাড়ি থাকলে তখন ও করে। ওই ছেলে কোনো ছেলে হয়তো ওই ছোট ছেলে। কে কে আছে তোমার ফ্যামিলিতে একটু বলো। ফ্যামিলিতে আমার 3 ছেলে, আমরা 2 জন, 5 জন, তারপরে 3 বৌমা, তারপরে 4 জন নাতি নাতনি, নাতি 1 জন, 4 জন নাতনি, 5 জন, এরাও 5 জন। তোমার এতদিনের জার্নিতে যাকে তুমি সব থেকে বেশি কাছে পেয়েছো তোমার সহধর্মিণী, তোমার স্ত্রী, তার তোমার এই জার্নিতে একটু যদি গল্পগুলো বলো। সেই তো সব, তার কথা কি বলবো। এই যে বাড়ি ঘর দেখছো, যার তলায় আমরা বসে আছি, কিন্তু আমার মাথায় খেলেনি। তাই? হ্যাঁ, এটা কিন্তু সব আমার কম্পিউটার হচ্ছে ও। তোমাদের কম্পিউটার মেশিন আর আমার কম্পিউটার হচ্ছে ও। আমার স্ত্রী হচ্ছে আমার কম্পিউটার। আমি আজ পর্যন্ত একটা বাজার করি না। ও যদি বলে দেয় তাহলে আমি লিখে নিয়ে যাই, সেগুলো নিয়ে আসি। ও নিজের বুদ্ধি কাটিয়ে করো না? আমি কিছু করি না। আমার এই জামা কাপড় পর্যন্ত আমি এখনো কাছি না, ওরাই কেচে দেয় সব, ওরাই করে দেয় সব। হ্যাঁ, যাই হোক, তবে আমাকে গরিব দেখে হাত ধরে এসেছিল, আমরা দেখাশোনা করেই আমাকে বিয়ে দিয়ে গেছিল আমার বাবা। এই যে আমার বাবা মাথার উপরে রয়েছেন। তো তারপরে যাই হোক, তারপর থেকে আমাদের কোনো ছাড়াছাড়ি বা সেরকম মনোমালিন্য যাই হোক না কেন, আমরা ঠিক আছি। ঝগড়াঝাটি হয়? হ্যাঁ, ঝগড়াঝাটি হয়, কেন হবে না? আমাদের ভিতরে আমরা যখন নিজের লোক তখন ঝগড়াঝাটি করতেই পারি। হ্যাঁ, ঝগড়াঝাটি করতে পারি, তর্ক করতে পারি, আবার ধমক দিয়ে থামিয়েও দিতে পারি। এগুলো তো আমাদের। এই যে দেখো তুমি দেশ বিদেশে অনুষ্ঠান করতে যাও, তখন যে কাকিমা একা একা থাকে, তখন কিছু হয় না? যখন করো তো ভরা সংসারে থাকে, এখনো অতটা অসুবিধা হয় না। তার কারণ আগের মতো তো আমরা নেই। তোমরা নতুন জীবনে ঢুকেছো, তোমাদের থাকবে, কিন্তু আমাদের থাকবে না। আমাদের গেছে ঠিক, ঠাকুর নিয়ে আসবে। ফোন করো বাইরে গেলে? সময় সুযোগ হলে করি। একবার আমেরিকা থেকে ফোন করেছিলাম, তখন ওখানে বেলা 9টা, এখানে দেখছি ও জোকার দিচ্ছে। বলে কি ব্যাপার, তুমি এখন জোকার দিচ্ছ, এখন তো বেলা 9টা। বলছে আমাদের এখানে তো 6টা বাজে, সন্ধ্যা হয়েছে। আমি বলি ও এই ব্যাপার। অস্ট্রেলিয়ায় যখন গেলাম পার্বতীর সাথে, পার্বতী দাস বাউল, অস্ট্রেলিয়ায় যখন গেলাম তখন দিনের বেলা আমার ঘুম পাচ্ছে, দিনের বেলা। এখানে তো রাত্রি, এখানে রাত্রি, আমরা তো ওই সময় ঘুমাই, আর ওখানে দিন, তাই আমার ঘুম পাচ্ছে। আমি বলি এটা হচ্ছে কেন? বলছি আমাদের ওখানে এখন রাত, এখানে দিন। আমি বলি বাবা, হাঙ্গেরিতে গেলাম, সেখানে অতটা অসুবিধা হয়নি, সব ঘুরে টুরে এলাম। লাস্টে রাশিয়া থেকে ঘুরলাম। তবে এতগুলো দেশ ঘুরেছি, তার ভিতরে সব থেকে ভালো লেগেছে আমার রাশিয়া। একদম সব থেকে সুন্দর পরিষ্কার দেশ, কোনো পলিউশন নেই। রাশিয়ার কথা বললে, হাঙ্গেরির কথা বললে, আচ্ছা তোমার কোনোদিন কলকাতায় বাড়ি কিনে থাকতে ইচ্ছে করেনি? কলকাতায়
প্রচুর মানুষজন তো হয়তো সবকিছু বুঝে চলতে পারবো না। তারপরে বহুত কস্টলি, মানে ওখানে পয়সা করি, ওই যেমন একটা গানের ভিতরে সে পয়সা নাই যার মরণ হলো সংসারেতে, একটা গান আছে বাউল গান, মানে ওটা একটু হাসানো গান, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরনো স্মৃতিকে তুলে ধরা আর কি। যাই হোক, কলকাতাতে থাকতে গেলে অনেক পয়সার দরকার, বেশ ভালো সেরকম ভাবে টাকা পয়সাও থাকার দরকার। শুধু কি পয়সার জন্যই তুমি কলকাতায় থাকলে না? হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র কারণ। আমি যতটুকু পাই তার দিয়ে আমার এখানেই ঠিক আছে, এখানে আমার কোনো রকম করে যাই হোক ডাল ভাত খেয়ে চলে যায়, এটাই আমার ভালো। আর সব কিছু পাচ্ছি, যেমন ওই গাছের ছায়াটা পাচ্ছি, বাড়ি হয়তো পাকা করেছি দুয়ারে ঢুকবার পরে, দুয়ারের পয়সাও আছে, আমাদেরও কিছু আলাদাও কিছু ছিল আগের, এই মিলিয়ে ঝুলিয়ে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে বাড়ি টাড়ি করে ফেলেছি। এইবারে যা করে যতদিন বাঁচি মানুষের সঙ্গে যেন সৎভাবে এইভাবে বেঁচে যেতে পারি, এটাই আমি চাই। আচ্ছা, টাকা পয়সার কথা হলো, তোমার কি মনে হয় যে আর্থিক সংকট একজন শিল্পীর জন্য একটা বাধা হয়ে দাঁড়ায়? হ্যাঁ, না থাকলে সেটা বাধা হয়, থাকলে হয় না। কারণ সে একজন শিল্পী, সে ছোটই হোক আর বড়ই হোক, যদি আর্থিক সচ্ছলতা না পায় তাহলে তার কাছে সেটা বাধাই হয়ে দাঁড়ায়। তোমার হয়েছে? আমার তো প্রথমে হয়েছে না, এরকমও হয়েছে কোনোদিন হয়তো, এখানে হয়নি যদিও, বাংলাদেশে, মানে বাংলাদেশ বলছি, যখন দেশে ছিলাম তখন হয়েছে। তখন আমরা খুবই ছোট ছিলাম, একদিন দুদিন না খেয়েও থাকতে হয়েছে, এরকমও হয়েছে। কিন্তু সেই ফ্যামিলি থেকে আমি উঠে আসছি, এই গান বাজনাটুকু এটা বোধহয় আমার উত্তরসূরি থেকে ওনাদের আশীর্বাদে এটা পেয়ে গেছিলাম, এই যন্ত্রটা। আমার পরে আমি জানলাম এই যন্ত্রটা যেটা আমার হাতে আছে এটা আমার ঠাকুরদাদার তৈরি, যেটা এখন আমি যেটা পারছি করতে। তুমি বানাচ্ছ? হ্যাঁ, এখন আমি ওই যে দুটো বানিয়ে রেখেছি, ওখানে আছে, আরো 4টে বানাবো, 4খানা যন্ত্র বানাবোই। তারপরে ওগুলো বিক্রি করবো, টিয়ে করে। এটা করি এই বর্ষাকালটা, এটা করি, আর দোহারে ওই সিজনে গান বাজনা করি, ওই দোহার যা দেয় ওটাই আমার ঠাকুরের কৃপায় চলে যায়। পরিবারের কেউ এই যন্ত্রটা বাজাবে বা বাজাচ্ছে? চেষ্টায় আছি, দেখি কাকে আমার নাতিকে তৈরি করতে পারি কিনা। শেখে তোমার কাছে? আসে তো শিখতে, মাঝে মাঝে বলে দাদু আমি এটা শিখবো। দেখি এখন এই যে নাতকুটরা যারা আছে, নাতনি আছে, নাতি আছে, দেখবো কে শিখতে পারে। আচ্ছা, এই যন্ত্রটা নিয়ে তুমি একটু যদি আমাদের বলো যে এই যন্ত্রটা কিভাবে তৈরি হয় বা কি কাঠের হয়, কোন কাঠের আওয়াজ ভালো? কাঠ বলতে গেলে আমি যেটা শুনেছি এবং বানিয়েছি, আমার কাছে কাঁঠাল কাঠের আওয়াজটাই ভালো লাগে। আর কারণ এটা একটু খোলা মাপের আওয়াজ হয় কাঁঠাল কাঠে, নিমের আওয়াজটা একটু চাপা হয় এবং কাঠটা শক্ত, চাপা হয় কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, এই যন্ত্র অনেক কাঠে হয়, যেমন তুন কাঠে হয়। তুন কাঠ বলে একটা কাঠ আছে, যেটাকে আমরা ঘোড়া নিম বলি। হ্যাঁ, ওই এখানে আমার একটা গাছ আছে, এই যে মোটা গাছটা, এটা হচ্ছে, এটাকে অনেক তুন কাঠও বলে, কেউ ঘোড়া নিম কেউ বলে, কেউ মহানিম বলে। যাই হোক, এই কাঠেও সারিন্দা হয়। কতদিন সিজন করতে হয়? মাস 2-3 সিজন করলেই হয়ে যায়, মানে জলে ভিজবে, রোদে শুকাবে, এরকম। তারপরে মেহগুনি কাঠেও হয়, মানে যে দামি কাঠগুলো বললাম এতে প্রত্যেকটাই হয়। কলকাতায় কেউ আছেন বানান সারিন্দা? কলকাতায় কেউ আছেন কিনা আমার জানা নেই,
কেউ বানায় এরকম আমার জানা নেই। তবে আমি এটা তৈরি করি প্লেন ভাবে, মানে কাজকর্ম খুব কম থাকে আমার ইনস্ট্রুমেন্টে, খুব কম কাজ করে ওই সামান্য একটু পাকড়া টাকড়া বানাই ব্যাস, চৌকাকি ব্যাস সেরে দিই। আর সারিন্দা যেমন আমার একটা শোনা কথা আছে, যখন হারমোনিয়ামের প্রচলন ছিল না তার আগে থেকেই নাকি, এটা শোনা কথা আমার, তার আগে থেকেই নাকি সারিন্দা সুরযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আর একদিন একটা দেশ পত্রিকায় দেখেছিলাম, আগে যে দেশ পত্রিকাটা বেরোতো ওতে লেখা ছিল সারিন্দা এবং সারেঙ্গি সম্বন্ধে, দুটোতে লেখা ছিল যে এই দুটো যন্ত্র ফোক ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুটো যন্ত্রই উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহৃত হয়েছে এবং ব্যবহার করা যায়, বাজাতে পারি। হয়তো আমি তোমাকে বন্দিশ হিসাবে কিছু বাজিয়ে শোনাতে পারবো না, হ্যাঁ, কোনো রাগের উপরে কোনো গান আমি বাজিয়ে শোনাতে, কিন্তু ঝালা বাজানো যায়, ঝালা না, হ্যাঁ বাজানো যায়, বাজানো যায়। তোমার কোনো রাগের, ধরো দরবারি, হ্যাঁ দরবারি রাগের উপরে এরকম ভাবে বাজালেই বাজানো যাবে। জানাকে জানাকে তোরই বাজে হয়। এটাকে ইয়ে করলেই হবে। একা একা তো মজা হয় না, সঙ্গত হলে একটু ভালো হয়, তবলা আর থাকলে ভালো, বুঝতে পারছি। হলে ভালো হয়। তুমি একটা ছবির গান বাজালে, ছবির গানে কি ইউজ হয়েছে সারিন্দা? মানে সিনেমার তুমি বাজিয়েছো ছবিতে গানে? হ্যাঁ, উত্তরা ছবিতে বাজিয়েছি প্রথম, তারপরে মাদুর বলে একটা সিরিয়াল হয়েছিল সেটা বাজিয়েছি। এটা ছাড়াও বড় একটা ছবিতে বাজিয়েছি, গৌতম ঘোষ ডাইরেক্টর, প্রসেনজিতের অভিনীত ও মনের মানুষ, ওটাতে বাজিয়েছি গানে। আমরা গানও তো গেয়েছি ওটাতে, ওই সমবেত কণ্ঠের যে কি গানটা, বল খোদা বল খোদা গানটা। যাই হোক, সিনেমাতে বাজানো হয়েছে। আরো একটা কি ছবিতে বাজিয়েছিলাম এটা খেয়াল নাই। যেমন অনেক মিউজিক ডিরেক্টরের সাথে তুমি কাজ করেছো, আমি জানি তুমি অরিজিৎ সিং এর সাথেও কাজ করেছো। অরিজিৎ সিং, হ্যাঁ, এইটা হচ্ছে আমাকে ডেকেছে, আমি ঠিক চলে গেছি। এবারে আমি গিয়ে বসে আছি, খাবার আসছে, চা আসছে, সবকিছু আসছে, খাচ্ছি আমার ভালো লাগছে না। আসলাম বাজাতে, আমাকে ডাকছে না কেন, নিজে ওনাদের যে অত বড় ব্যাপারটা আমি তো বুঝতে পারবো না। এবার বাজালাম কি, মিউজিক পার্ট কিছুই না, কয়েকটা জায়গায় সা 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 সা, কয়েকটা জায়গায়
একটুখানি একটা গানের মুখ বাজিয়েছি, হ্যাঁ, আর বেশিরভাগই সা 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 এগুলোই বাজা। হ্যাঁ নিরঞ্জনদা এটা করতে হবে। আমি কোনটা কি করতে হবে বলো আমার? বলছে এই যে এটা করতে হবে। আর কোন জায়গায়, এখন জায়গায় বলছে ডবল করো। এই বাজলাম, বাজলাম বাড়িতে ওলা করে পাঠিয়ে দিল, আর ভালো পেমেন্টও দিয়েছি। বাহ। যাই হোক, এই প্রথম মানে একজন, প্রথম মানে কি আমরা সবাই সবাই বড় শিল্পী, কিন্তু এখন ব্যাপার হচ্ছে এখানে তো তাকে যে সবার উচ্চস্থান দেবো সেটা তো নয়। ঠিকই আছে সব, তার কাছ থেকে এটা আমার পাওনা ছিল পারিশ্রমিক। যেমন তাপস রায় মুম্বাইতে থাকে, দোতারা, ম্যান্ডোলিন সব বাজাতে পারে। সব বাজাতে পারে, খুব ভালোবাসে। ও তো ওই করোনার সময় 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে, ওইটার কাছ থেকে নাম্বার নিয়ে তখন পাঠিয়ে দিয়েছে। এরকম অনেকেই করেছে। যাই হোক, এরা সবাই সহানুভূতি চোখেই দেখে, ভালোবাসে তোমার। ভালোবাসে, মানে মন থেকে ভালোবাসে আর কি। তো এই আমাদের জীবন, আর এই এরকম ভাবে চলবে। আর তোমরা এই তো তোমাদের জীবন, যন্ত্রের ভবিষ্যৎ কি তাহলে? যন্ত্রের ভবিষ্যৎ এখন এই যারা উঠছে, যারা আমার কাছে শিখছে তারা বাজাবে। আর আমার ফ্যামিলিতে যদি কেউ শিখে রাখতে পারে রাখবে, এটা হচ্ছে আমার লাস্ট কথা। আর যেমন রামপ্রসাদের গানে আছে, চাই না আমাকে রাজা হতে, যেভাবে রেখেছে এইভাবে থাকলেই ভালো হবে। ইচ্ছা হয়নি তোমার কোনোদিন রাজা হতে? রাজা হতে ইচ্ছা হয়নি, কারণ কি আমি মানুষটা তো ওইভাবে নয়। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর যেরকম পরমপিতাকে বলছি, আমাদেরকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন, মা বাবা তো সব থেকে প্রথম গুরু, এবং তাদেরও আশীর্বাদ দরকার, তা না হলে কেউ বড় হতে পারে না। কারণ তারা সব দিয়েছে পাঠিয়ে আমাকে এখানে। এবার তুমি করগুলো খাও, ভালো মন্দ বোঝো, সেই জ্ঞানটাও দিয়েছে, ভালোভাবে চলার পথ নির্দিষ্টটাও দিয়েছে। তা আমি তাদের কাছে, সবার কাছে প্রার্থনা করি আমি যেন এইভাবে চলে যেতে পারি। না, এই যন্ত্র নিয়ে তোমাকে এখন অনেকদিন আমরা শুনতেছি এরকম কথাগুলো। সে যদি বেঁচে থাকি শোনা যাবে ভবিষ্যতে। আশা তো করি এবছরও দুয়ারে কাজ করবো, এই কাছাকাছির মধ্যে যা হবে। দূরে যাব না, তার কারণ দূরে আমার আর হচ্ছে না, সাহস হচ্ছে না। এই একটা ব্যাপার নিয়ে হয়ে গেছে, শরীর খারাপ, এরপর থেকে আর সাহস হচ্ছে না দূরে যেতে। কারণ দূরে তো সব ঠিকঠাকভাবে করা হয় না, রেস্ট পাই, সব কিছু পাই, তার মধ্যে বেশ কিছু সময় যখন আমি বাড়িতে থাকি তখন বেশ কিছু সময় একা লাগে। কারণ এটা নাকি কি বলে, বার্ধক্য এসে গেলে হয়, লোকে বলে শুনি। এখন তো দেখছি আমারও হয়। আমি যদি একা এখানে থাকি, যে তোমরা বেশ কথাবার্তা বললাম, খিদা তৃষ্ণা কিন্তু কিচ্ছু নেই, হ্যাঁ, এবার এই কথা বললাম, একটু গান গাইলাম, বা আরো হয়তো প্রোগ্রামে গেলাম, বা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, সবকিছু করলাম, কিন্তু তার ভিতরেও একটা মনের ভিতরে যখন সবাই রেস্ট ছেড়ে চলে আসি, তখন একটা বিষাদ থেকে যায়, চলে এলাম বাড়িতে, এরকম একটা ব্যাপার। তখন কি যন্ত্রই তোমার একমাত্র সঙ্গী? হ্যাঁ, তখন ওই আমি আমার মন মতো বাজাই, শুনি। কি বাজাও, কি গাও একটু শোনাও? ঠিক নাই, শোনাও না। হয়তো কোনো সময় দেখো একটা লতা মঙ্গেশকরের গান বাজালাম, এই গানটা হয়তো বাজালাম।
অবশ্য শোনা গল্প, কারণ আমি তাকে সুখেও দেখিনি, কানে কানে শুনেছি গল্প তার। এই যে সারিন্দা আমার কাঁধে আছে, এই সারিন্দা প্রথম নাকি আমিন সদাগর বলে একজন সওদাগর ছিল, যারা সদাগর বলতে কি বোঝায়, যারা নৌকায় করে বাণিজ্য করতে যায় তাদেরকে সদাগর বলে। হ্যাঁ, তা সেই রকম একজন সওদাগর ছিল, তার মানে সঙ্গী ছিল সারিন্দা। সেই সারিন্দা বাজিয়ে গান করতেন, এটা আমি গল্প শুনেছি। তা তখন থেকে নাকি এটা সূর্যযন্ত্র হিসাবে ব্যবহৃত হতো সারিন্দাটা। আর যারা মাটির গান গায়, মানে লোকসঙ্গীত, ভাটিয়ালি, বাউল, কীর্তন যারা করে, এরা কিন্তু সারিন্দার ব্যবহার করে গেছেন। এবং সিনেমাতে বলতে গেলে সত্যজিৎ রায় কিন্তু সারিন্দা ব্যবহার করে গেছেন, সিনেমাতে সত্যজিৎ রায় ব্যবহার করে গেছেন। আর আমিন সদাগর যখন যে যুগের লোক, সেই যুগ সে তার অনেক পরের যুগের লোকের মুখে এই গল্পটা আমার শোনা। তবে সত্যি কতটা মিথ্যা আমি জানি না। সারিন্দা পশ্চিমবাংলায় ওই যে বললাম, আমার 2 জন ছাত্র বাজায়, ফুল ফর্মে বাজাতে পারে, এবং জি বাংলাতেও বাজিয়েছে। উত্তরবঙ্গে আছে, এই কিছুদিন আগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। উত্তরবঙ্গে আছে, ওনার নামটা আমি জানি না। হ্যাঁ, পদ্মশ্রী পুরস্কার পেয়েছে উত্তরবঙ্গে এক ভদ্রলোক আছেন, উনি সারিন্দায় বিভিন্ন প্রজাতির পাখির ডাক, তারপরে হাতির ডাক, ঘোড়া কিভাবে ডাকে, ছাগল কিভাবে ডাকে, এইসব গুলো উনি শোনাতে পারেন সারিন্দা বাজিয়ে। সারিন্দাতে উনি এরকম ভাবে শোনাতে পারেন। যেমন আমি তোমাকে ডাকছি, একটা সাপোজ, তুমি বুঝবে কিনা জানি না, কি ডাকলাম? এই শোভন। হ্যাঁ, এইরকম ভাবে উনি শোনাতে পারে। যেমন ঘোড়া যদি ডাকে এরকম, এটা হাতি যদি ডাকে, এগুলো শোনাতে পারেন উনি। নিরঞ্জন দার সাথে 1 ঘন্টা আড্ডা দেওয়া যথেষ্ট নয়। আবার যদি নিরঞ্জন দার সুযোগ দেয়, তাহলে আবারও সরস্বতী পাড়ায় এসে নিরঞ্জন দার সাথে আড্ডা দিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করি আমরা। আর সবাই ভালো থাকবেন, যারা এটা দেখবেন, তেনারা সবাই ভালো থাকবেন আশা রাখি। সবাই সুখ সমৃদ্ধি বসুক সবার উপরে। তোমরাও ভালো থেকো সবাই। হ্যাঁ, সাবধানে চলাফেরা করো, বুঝে সুঝে। আর লাস্টে আমি একটি গান বাজাই, আব্দুল আলিমের গাওয়া রূপালী নদীতে রূপ দেখে তোর হয়েছি পাগল, এই গানটা আমি বাজাচ্ছি।